সময়টা ছিল 1954 সাল। স্থান টোকিও শহরের হেলেনা এয়ারপোর্টে। জাপানের কাস্টম অধিকারীদের একটি মানুষের ওপর সন্দেহ হয়, কারণ তার পাসপোর্টে লেখা ছিল তিনি টোরেটো নামক এক দেশের বাসিন্দা। তোমরা বলতেই পারো তাতে কি এসে যায়? এবার এসে যাবে, কারণ এই নামক কোনো দেশ এই পৃথিবীতে উপস্থিতি নেই। অর্থাৎ সেই ব্যক্তির পাসপোর্টে যে দেশটির কথা উল্লেখিত রয়েছে সেই দেশটি এই পৃথিবীতে উপস্থিতি নেই। প্রথমে জাপানিজ অধিকারীদের মনে হয় যে লোকটির মানসিক ভারসাম্য ঠিক নেই, তাই তাকে একটি কোণায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ আরম্ভ করা হয়। তখন তিনি বুকে হাত দিয়ে শুয়ে পড়েন, অর্থাৎ হার্ট অ্যাটাক। তখন জাপানিজ অধিকারীরা তাকে একটি হোটেলের রুমে নিয়ে যায় এবং গেটে, বারান্দায়, লবিতে ফিল্ডিং সেট করে দেয়। পরের দিন সকালে যখন জাপানিজ অধিকারীরা আসে এবং রুম খুলে দেখে কোথায় মানুষ, তার কোনো অস্তিত্বই নেই। সব থেকে মজাদার ঘটনাটি হলো এটাই, সেই রুম থেকে বাড়াবার কোনো পথই ছিল না। সমস্ত রাস্তা ভিতর থেকে বন্ধ করা ছিল। তারপরে জাপানিজ অধিকারীরা যখন তদন্ত করে দেখে যে তার কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ তিনি কোথা থেকে এলেন, কোথায় বা গেলেন, তার কোনো খবর জাপানের অধিকারীদের কাছে ছিল না। এই হলো প্রথম ঘটনা। এবার আরেকটি শোনো। আচ্ছা, আপনাকে যদি 1,000 টাকা দেওয়া হয় এবং 8 সপ্তাহের মধ্যে আপনি সেই 1,000 থেকে কত টাকা উপার্জন করতে পারেন? 1,000, 10,000, 1,00,000, 10,00,000, কোনো লিমিট তো থাকবে। সাল 2003-এ এই মানুষটি $800 লাগিয়ে $300 মিলিয়ন তৈরি করেছিল। এটি হলো ইতিহাসে এর থেকে দ্রুত, এর থেকে বড় উপার্জন আজ পর্যন্ত হয়নি। সাল ছিল 2003। আমেরিকার শেয়ার মার্কেটে দ্রুত গতিতে নিচে নামছিল। এমন সময় এক মানুষ আসে এবং 100% সফলভাবে গণনা করতে শুরু করেন। নাম ছিল অ্যান্ড্রু কার্লসন, বয়স 44। এই মানুষের কাজকর্ম সম্পর্কে কেউ কিছু জানে না এবং এর কোনো ইতিহাস ছিল না। এ মার্কেটে 8 সপ্তাহে প্রায় 126 বার ট্রেড করে এবং $800 ব্যবহার করে $300 মিলিয়ন তৈরি করে। এরপরে আমেরিকান CIA এনার ওপর সন্দেহ হয় এবং ব্যক্তিকে ধরে নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে, আমাদেরকেও কিছু জানান আপনার এই অর্থলাভ সম্পর্কে। তাদের সন্দেহ ছিল এই ব্যক্তিটি ইনসাইড ট্রেডিং করছে, অর্থাৎ ভিতরের খবর তাকে কেউ দিচ্ছে এবং সেই খবরকে কাজে লাগিয়ে তিনি অর্থ উপার্জন করছেন। তাদের প্রশ্ন শুনে তিনি হাসেন এবং বলেন, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। এজেন্সি তার নার্কো পলিগ্রাফ করে দেন আর রেজাল্ট শুনে তারা অবাক হয়ে যায়, কারণ হয়তো তিনি সত্য বলছেন, নয়তো মেশিনকে ভুল প্রমাণ করে দেয়। তিনি সোজাসুজি বলেন, আমি কোনো নিয়ম ভাঙছি না। আজ যা কিছু হচ্ছে সব ভবিষ্যতে বইয়ে লেখা আছে। আমি ফিউচারের টেকনোলজি, এমনকি রোগ সম্পর্কে জানি। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি ভবিষ্যতের সমস্ত টেকনোলজি কথা বলতে পারি, এমনকি ওসামা বিন লাদেন ও কোথায় লুকিয়ে আছে তাও আমি বলতে পারি। তার মানে বুঝতে পারছো, সমস্ত কিছু যদি বইয়ে লেখা থাকে তার মানে আমরা যাই করি না কেন সব কিছু বইয়ে লেখা আছে। তার মানে ফ্রিডম সে তো এক কাল্পনিক কথা মাত্রই। যাই হোক, এরপরে আসা যাক। অফিসাররা তাকে কোর্টে নিয়ে যায় এবং তাকে জেলে পাঠিয়ে দেয়। ফের একজন মানুষ আবির্ভাব হয় এবং $1 মিলিয়ন বিনিময়ে ওই মানুষটির জামিন করায় এবং হাওয়া হয়ে যায়। মানে
তুমি বলতে পারো কেমনভাবে? যিনি জামিন করিয়েছেন তার নাম ঠিকানা কিছু তো হবে? না বন্ধুরা, এখানেই আসে আমেরিকান আইন। যিনি জামিন দিয়েছেন তার জানা প্রয়োজন নেই। ভাইয়ের জামিন হয়ে গেছে এবং ভাই হাওয়া। তদন্ত করার পর খবর পাওয়া যায় যে আমেরিকাতে তার কোনো ইতিহাসই ছিল না। এখান থেকে দুটি ঘটনা হতে পারে। হয়তো তিনি যে কথাগুলি বলছিল সেগুলি সত্য, নয়তো আমেরিকান সিআইএ দেশের সুরক্ষার স্বার্থে তার সমস্ত ইতিহাসকে মিটিয়ে দিয়েছে। যাই হোক না কেন, এটা টাইম ট্রাভেলের সঙ্গে যুক্ত একটি ঘটনা। আচ্ছা বন্ধুরা, তোমার এটি মনে হয় যে টাইম ট্রাভেল এটি হলিউডে দেওয়া, অর্থাৎ ইংরেজরা এই ঘটনাটিকে দিয়েছিল? না, তুমি ভুল জানো। হিন্দু মাইথোলজিতে এর সঙ্গে যুক্ত একটি দারুণ গল্প রয়েছে। আইনস্টাইন যখন টাইম ডাইলেশন নিয়ে বলেছিল, তারও হাজারো সাল আগে হিন্দু মাইথোলজিতে এ সম্পর্কে তথ্য দেওয়া ছিল। শুনে নাও এর গল্প। এক কাপরিক নামক রাজা ছিল। তার মেয়ে ছিল রেবতী এবং তার জন্য পাত্রর খোঁজ চলছিল। তারা একটি মনে হয় যে ব্রহ্মা এই পুরুষ সৃষ্টিকে তৈরি করেছে, তাহলে তার মেয়ের জন্য উপযুক্ত ভালো সুশ্রী পুরুষ ব্রহ্মাই একমাত্র জোগাড় করতে পারে। তাই তিনি ব্রহ্মালোকে যান। যখন তিনি ব্রহ্মলোকে যান তখন ব্রহ্মা সঙ্গীত শুনতে ব্যস্ত ছিল। তখন তিনি দরজায় খটখট করেন এবং সেখানে অপেক্ষা করেন ব্রহ্মাজির জন্য। যখন ব্রহ্মাজি আসেন এবং তাঁকে জিজ্ঞাসা করেন যে আমার মেয়ের জন্য একটি পাত্রের প্রয়োজন, সেটা যখন তাঁকে বলেন তখন ব্রহ্মাজি হাসেন এবং বলেন যে তুমি যতক্ষণ এখানে অপেক্ষা করছো ততক্ষণে পৃথিবীতে 27 চতুর্যুগ পাড়িয়ে গিয়েছে। মানে তুমি যাদের দেখে এসেছিলে তাদের নাতি, তারও নাতি, তারও নাতি এই পৃথিবীতে আর বেঁচে নেই। এর মানে পৃথিবীর সময় ব্রহ্মলোকের সময়ের থেকে দ্রুত গতিতে অতিক্রান্ত হচ্ছে। আচ্ছা, এটাই তো আইনস্টাইনের টাইম ডাইলেশন। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এটাই হলো টাইম ডাইলেশনের প্রথম বইতে বা ডকুমেন্টসে লেখা প্রথম তথ্য। আপনি গল্পের কবর খুলবেন না। সত্য কি মিথ্যা এটি যদি এক ইংরেজ বলে দিত তাহলে এক্ষুনি বিশ্বাস করে নিতে। তার পরিবর্তে এটা ভাবো যে কে এই বিষয়ের উপর ভেবে লিখেছিল। এটা কি সত্য হতে পারে? তারা এই বিষয়ের উপর ধারণা ছিল যে আলাদা আলাদা জায়গায় সময় আলাদা আলাদাভাবে চলে। তাহলে তখনকার বিজ্ঞান কতটা উন্নত ছিল? যদি না হয়, এটা ভাবো যে তিনি কি অবিশ্বাস্য সায়েন্স ফিকশন লেখক ছিলেন। কি বিশ্বাস করবে কি না করবে সে তো আপনার ওপর। আমি তো পরের ঘটনা বলতে পারি। সময় ছিল 1885। এইচ.জি. ওয়েলস নামক এক লেখক একটি বই প্রকাশ করেন। নাম ছিল টাইম ট্রাভেল এবং প্রচুর অর্থ ইনকাম করেন, কারণ তিনি প্রথমেই বলেছিলেন যে টাইম ট্রাভেলের জন্য কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন হয় না, এটি একটি বিজ্ঞানের প্রয়োজন হয়। এর থেকেই মুভি তৈরির মাল মশলা পেয়ে যায়। টাইম ট্রাভেলের জনক বলা হয় আইনস্টাইনকে। তার কারণ হলো তিনি নিউটনকে ভুল প্রমাণ করেছিলেন। নিউটনই বলে চলে গেছেন যে টাইম সমস্ত জায়গায় একই রকমভাবে অতিবাহিত হয়, অর্থাৎ টাইম ধ্রুবক। মানে পুরো ব্রহ্মাণ্ডে সময়ের গতি একই। পরবর্তীকালে আইনস্টাইন ভাবেন যে এটা পুরোপুরি সত্য নয়। প্রশ্ন হলো আইনস্টাইনের এ কথা কেন হজম হয় না? আসলে আইনস্টাইনের মস্তিষ্কে কি চলছিল? কারণ সেই সময় নিউটনকে ভুল বলে প্রমাণ করা
খুব একটা সহজ কাজ ছিল না। এবার শুনুন আইনস্টাইনের কথা। তিনি একটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যান এবং একটি ট্রেনকে দেখেন যার সামনে হেডলাইট জ্বলছিল এবং ট্রেনটি একটি গতিবেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার তিনি ভাবেন যে ওই ট্রেনটির মধ্যে যদি একটি মানুষ ট্রেনটির দিকে একটি গতিবেগে এগিয়ে যায় তাহলে আমরা দেখব ওই মানুষটি গতিবেগ ট্রেনের গতিবেগের সঙ্গে যোগ হয়ে বেড়ে গেছে। যদি আইনস্টাইন সেটি প্ল্যাটফর্ম থেকে লক্ষ্য করেন, তাহলে ট্রেনের সামনে থাকা হেডলাইটের আলোর গতিবেগ নিশ্চয়ই বৃদ্ধি পাওয়া দরকার আলোর গতিবেগের থেকে, কিন্তু এটা হয় না। কারণ যে কোনো পরিস্থিতিতে আলো তার গতিবেগ পরিবর্তন করে না, অর্থাৎ আলোর গতিবেগ ধ্রুবক। তখন আইনস্টাইন ভাবেন যে গতিবেগ নির্ভর করে দুটি বিষয়ের ওপর, এক সময় এবং দূরত্ব। দূরত্ব তো কমে বা বাড়ে না, তাহলে নিশ্চয়ই সময়ই কমছে বা বাড়ছে। সেখান থেকেই আইনস্টাইনের মনে হয় যে সময় কনস্ট্যান্ট নয়, সময়ই রিলেটিভ, অর্থাৎ সময় পরিবর্তন হতে পারে। প্রত্যেকটি বস্তুর জন্য সময় আলাদা আলাদাভাবে চলতে পারে। তাই তো ট্রেনের হেডলাইটের জন্য সময় তার অতিক্রান্ত হওয়ার গতি কমিয়ে নিয়েছে। টাইম যেহেতু রিলেটিভ, তাই টাইম ট্রাভেলও সম্ভব। এরপরে আইনস্টাইন বলেন যে গ্র্যাভিটিও টাইমকে আস্তে করতে পারে। কিভাবে? না, যত বেশি মাস তত স্পেস টাইম কার্ভেচারে গর্ত, অর্থাৎ স্পেস টাইম কার্ভেচারকে ব্যান্ড করে দেয় বা বাঁকিয়ে দেয় এবং সময় আসতে চলবে। তার মানে সূর্যতে অবস্থিত কোনো বস্তুর সময় যতটা পরিমাণভাবে কাটছে, পৃথিবীতে অবস্থিত সেই বস্তুর সময় তার থেকে দ্রুত গতিতে অতিক্রান্ত হবে। অর্থাৎ সূর্যের তুলনায় পৃথিবীতে সময় দ্রুত গতিতে অতিক্রান্ত হবে। আইনস্টাইনের কথা যাদের মানতে অসুবিধা হয় তাদের শান্ত করতে দুটি বিজ্ঞানী দুটি অ্যাটমিক ঘড়িকে নিয়ে দুটি আলাদা আলাদা বিমানে পৃথিবীর দুই মেরুর দিকে উড়ে যায় এবং পৃথিবীতে একই অ্যাটমিক ঘড়ি দুটো রেখে যায় এবং কিছুক্ষণ পরে তারা পৃথিবীতে ফিরে আসে এবং দুটি ঘড়ি, অর্থাৎ বিমানে থাকা ঘড়ি এবং পৃথিবী পৃষ্ঠে থাকা ঘড়ি সময় ম্যাচ করায় সবাই রেজাল্ট দেখে অবাক হয়ে যায় যে এদের মধ্যে কিছু মিলি সেকেন্ডের পার্থক্য এসে গেছে। বিমানে রাখা ঘড়িগুলি পৃথিবীতে রাখা ঘড়ির তুলনায় পিছিয়ে ছিল। তুমি ভাবছো এরর মানে? বন্ধুরা, একটি ঘড়ি এরর হতে পারে, দুটি নয়। তুমি বলতে পারো তাতে কি এসে যায়, আমাদের এখানে ট্রেন 10টার জায়গায় 12টায় আসে। না বন্ধুরা, এই ঘড়িগুলো এতটাই অ্যাকুরেট হয় যে 1 কোটি বছরে 1 সেকেন্ডের পার্থক্য আসে। এখান থেকেই বলা যায় টাইম ট্রাভেল সম্ভব। মানে মানলাম টাইম ট্রাভেল সম্ভব, এর মাধ্যমে ভবিষ্যতে যাওয়া যায়, কিন্তু এর মাধ্যমে কি অতীতে যাওয়া সম্ভব? এর উত্তর আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। এর আগে এটা ভাবো যে আমরা যদি ভবিষ্যতে যেতে পারি তাহলে আমরা কি দেখব? মানে সেখানে কি সব কিছু লেখা হয়ে গেছে, না সেখানেই সব কিছু আমাদের মতো চলছে কি? বন্ধুরা, এর উপর বিজ্ঞানের এক থিওরি হয় যাকে বলা হয় ইটারনালিটি। মানে সব কিছু লেখা হয়েছে, এর মানে সব কিছু লেখা হয়ে গেছে। আমাদের ফ্রিডম সে তো ভাওতা মাত্র। চিন্তা করো না, এটি একটি থিওরি মাত্র। থিওরি তো থিওরিই হয়। আচ্ছা, আমি আগে বলেছিলাম না, যত বেশি মাস তত বেশি গ্র্যাভিটি, তত বেশি স্পেস টাইমে কার্ভেচার হবে। এবার ভাবো, খুব বেশি গ্র্যাভিটির জন্য স্পেসকে এমনভাবে ব্যান্ড হয়ে যায় যে তোমার প্রেজেন্ট এবং পাস্ট একটি লাইনে চলে আসে এবং একটি পথের মাধ্যমে দুটিকে যুক্ত করে দেওয়া হয়। একটি থেকে আরেকটিতে জাম্প করে
চলে যাওয়া সম্ভব। এই পথকেই বলা হয় ওয়ার্ম হোল বা আইনস্টাইন ব্রিজ ও বলা হয়। আমি যা বলছি তা সায়েন্টিস্টরা বলে গিয়েছিল। আমি আমার মন থেকে কোনো কিছু বলছি না। আমার ওপর যদি কিছু বলার ইচ্ছা হয় তাহলে বলে নাও। তুমি যদি ভাবো সময়ের পিছনে গিয়ে কিছু বদলে দেব, তাহলে হয়ে গেল সর্বনাশ। কারণ বিজ্ঞানে এর জন্য কিছু প্যারাডক্স রয়েছে। তাকে বলে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এর মানে সময়ে তুমি যদি পিছনে গিয়ে তোমার দাদুকে মেরে দাও, তাহলে এ তো ঠিক তোমার বাবাও হবে না এবং তুমিও হবে না। তার মানে তুমি তোমার দাদুকে মারবে কী করে? এখান থেকে জন্ম নেয় বিজ্ঞানের আরেকটি কনসেপ্ট, নতুন টাইমলাইন। তার মানে তুমি যদি সময়ে পিছনে যাও এবং কিছু করো, তাহলে সেটি তোমার ভবিষ্যৎ হবে না, বরং নতুন টাইমলাইনের জন্ম দেবে, যেখানে তুমি থাকবে না। অর্থাৎ সেটি তোমার ভবিষ্যৎ হবে না, বরং একটি নতুন টাইমলাইনের জন্ম দেবে। এটাই হলো অ্যাভেঞ্জার এন্ড গেমের কনসেপ্ট, যা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। আমি যদি আমার মনের কথা বলি, নিজস্বভাবে আমার এই বিষয় সম্পর্কে সন্দেহ রয়েছে। আমাদের বিজ্ঞান যে বিষয়ের উপর দাঁড়িয়ে তার কিছু ভুল রয়েছে। কারণ দেখো বন্ধুরা, টাইম ট্রাভেল গাণিতিকভাবে সত্য প্রমাণ হয়ে গেছে। যখন কথা গণিতের আসে, ম্যাথ ইজ ম্যাথ, উই ক্যান ডিবেট দ্যাট। এর মানে টাইম ট্রাভেলের জন্য দুটি উপায় আছে। একটি হলো লাইটের গতিতে যাত্রা করো এবং অন্যটি হলো কিছুক্ষণ গিয়ে একটি ব্ল্যাক হোলের কাছে সময় কাটিয়ে আসো এবং কিছুক্ষণ পরে পৃথিবীতে চলে আসো, তুমি ভবিষ্যতে পৌঁছে যাবে। এটি নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এটি প্রমাণ করা তথ্য। আমাদের জিপিএস স্যাটেলাইটগুলি প্রত্যেক মুহূর্তে টাইম ট্রাভেল করছে, কারণ এদের সময়কে যদি না ঠিক করা হয় তাহলে এটি কাজ করবে না। এসব ছাড়াও আরও একটি থিওরি রয়েছে, যাকে মাল্টিভার্স থিওরিও বলা হয়। যা আমি বলতে যাচ্ছি তা ডকুমেন্টে লেখা রয়েছে, এর প্রমাণও আছে। 1150-এ ইংল্যান্ডের একটি গ্রামে কৃষকরা শিয়াল ধরবার জন্য কিছু গর্ত কাটছিল এবং ফাঁদ লাগিয়ে তারা চলে যায় এবং পরের দিন সকালবেলা তারা আসে এবং তাদের সেই গর্তগুলো পরীক্ষা করতে থাকে। একটি গর্ত থেকে দুটি বাচ্চাকে তারা আবিষ্কার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করায় তারা কোনো উত্তরই দিচ্ছিল না। তাদের রং, চামড়ার কালার সমস্ত ওইখানকার অঞ্চল থেকে আলাদা। তাদেরকে তারা বাড়িতে নিয়ে যায় এবং খাবার দেয়। তারা কিছুতেই খায় না। তার ফলে ছেলেটি মারা যায় এবং মেয়েটি বেঁচে যায় এবং সে খাওয়া আরম্ভ করে দেয়। কিছুদিন পরে তার চামড়ার কালার সেই অঞ্চল অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। আরও কিছুদিন পরে সে সেখানকার ভাষা বুঝে যায় এবং শিখে নেয় এবং সে যা বলে তা ডকুমেন্টে লেখা আছে। বলে যে তারা একদিন খেলতে খেলতে একটি গুহার মধ্যে প্রবেশ করে এবং এই গর্তের মধ্যে এসে পড়ে যায়। তুমি বলতে পারো গ্রামবাসীরা মিথ্যে কথা বলছে, কিন্তু একটা গ্রাম হলে হয়, 40টি গ্রামের লোক একসঙ্গে একই কথা তো বলতে পারে না। এটি হয়তো এই রকমভাবে হতে পারে, কোনো এক পোর্টালের মাধ্যমে দুটি প্যারালাল মহাবিশ্ব একসঙ্গে যুক্ত হয়ে যায় এবং তার মাধ্যমে ওই শিশু দুটি এই মহাজগতে চলে আসে। দেখুন বন্ধুরা, নিউটনের মনে হতো টাইম ধ্রুবক, আর আইনস্টাইন বলেছিল যে নিউটন ভুল। ঠিক এই রকম আমাদের মনে হয় অতীতে যাওয়া সম্ভব নয়। কি হয়, কাল একজন তা সত্য প্রমাণ করে দেয়। কেননা কোয়ান্টাম ফিজিক্স এক্সপেরিমেন্ট এই দিকেই ইঙ্গিত করছে। তাই তো সবে গল্প শুরু হয়েছে। এই হলো এই ভিডিওর শেষ।
আপনাদের যদি কোনো উপদেশ দেওয়ার থাকে তবে কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিও কিসের উপর চান তা বলুন। জয় হিন্দ।